আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের জল অধ্যায় নিয়ে আলোচনা করব। জল অধ্যায়ের একটি বিশেষ অংশ মৃদু জল ও ক্ষর জল, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চলেছি। আর আলোচনা করার সময় পাশাপাশি তোমরা দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো আর তোমরা মন দিয়ে শুনবে আর মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। এখন আমরা ক্ষর জল আর মৃদু জল নিয়ে আলোচনা করব। মনে করো আমরা কোথাও বেড়াতে গেছি, কাছাকাছি বলতে হয়তো দীঘা গেছি বা অন্য কোনো সমুদ্রে পুরী গেছি, বিভিন্ন জায়গাতে গেছি। যাওয়ার সময় কি হয়েছে না, স্নান করতে হবে। স্নান করতে যাওয়ার সময় আমরা অনেকে ভুল করে যারা প্রথম যায়, যাদের অভিজ্ঞতা কম, সাবান নিয়ে যে হাজির হয়। সেখানে স্নান করতে হবে, সাবান মাখতে হবে। সাবান মাখতে গিয়ে দেখে না সেখানে গায়েতে যতই ঘষা হোক না কেন সেখানে কোনো ফেনা হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে দেখবে আমরা সমুদ্র জলেতে কখনো সাবান মাখি না। আমরা ওখানে সমুদ্রে স্নান করার পর বাইরে এসে সেখানে কোনো একটা স্নানাগারেতে আমরা স্নান করি যখন, তখন গায়েতে সাবান মাখি। তাহলে সাবান তো আমরা সমুদ্র জলে মাখতে পারতাম, সেখানে আমাদের কোনো ফেনা তৈরি হবে না, সাবান কোনো কাজ করবে না। কেন বলো তো? না, এইটার কারণ হলো ক্ষর জল। আর এক প্রকার জল আছে মৃদু জল, যেটা আমরা সমুদ্রে ব্যবহার করেছি, কোনো ফেনা হচ্ছে না, সেটাকে আমরা বলবো ক্ষর জল। আর যেটাকে দেখো আমরা বাথরুমে বাইরে কোনো হোটেলে এসে বাথরুমে ব্যবহার করছি, যেখানে ফেনা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো মৃদু জল। এই ক্ষর জল আর মৃদু জল এটা কার ভিত্তিতে হয় বলো তো? না, এই জলেতে এই কিছু লবণ থাকে। কি লবণ থাকে? না, তিনটে ধাতু আমাদের দেখো না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই তিনটে ধাতুর লবণ থাকে, ধাতু এখানে মিশে থাকে, ওদের লবণ থাকে। কি লবণ থাকে? না, এই তিনটে ধাতুর বাইকার্বনেট, ক্লোরাইড আর সালফেট লবণ থাকে। এই লবণগুলো থাকলে কি হবে? তাকে বলা হবে ক্ষর জল। সেই জলে তুমি যতই সাবান দাও ফেনা হবে না, কাপড় কাচা যাবে না, গা থেকে ময়লা তোমার পরিষ্কার করা যাবে না। এগুলো বলা হবে ক্ষর জল। আর মৃদু জল যাতে এগুলো মুক্ত আছে থাকে, অর্থাৎ এই ধরনের লবণগুলো অনুপস্থিত থাকে, তাকে বলা হবে মৃদু জল। মৃদু জল দেখো আকাশের জল, যেটা হলো সেটা বৃষ্টির জল। আকাশ থেকে যে জল পড়ে, যেটাকে আমরা বৃষ্টির জল বলি, সেই বৃষ্টির জল। পাতিত জল, যে পাতিত জল পাওয়া যায়, সেই জল। আমাদের কুয়োর জল বা বিভিন্ন জায়গায় যে জল আছে, বাড়িতে যে আমরা ট্যাপে জল ব্যবহার করি, তাই না, পানীয় জলকেও আমরা কাপড় কাচতে ব্যবহার করি, এইগুলো সব কিন্তু মৃদু জল। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জল দু রকম, একটা হলো মৃদু জল আর একটা হলো ক্ষর জল। একটা জলে সহজে ফেনা তৈরি হয়, যেটাকে আমরা বলি মৃদু জল, আর একটা সহজে ফেনা তৈরি হয় না, সেটাকে বলা হবে ক্ষর জল। এই যে ক্ষর জল বলছি, এতে কয়েকটা ধাতু থাকে, ধাতুর আয়ন দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই তিনটে ধাতুর আয়ন থাকে। সেই আয়নগুলোর যে লবণ, বাইকার্বনেট, ক্লোরাইড আর সালফেট, এর লবণ থাকে। কিন্তু মৃদু জলে এই লবণ থাকে না। আমাদের তাহলে উপায় কি? না, ক্ষর জলকে মৃদু জল করতে হবে। কারণ মৃদু জল করলে আমরা সেই জলকে যেমন পান করতে পারবো, সেই জলকে সেরকমভাবে আমরা ব্যবহার করতে পারবো আমরা প্রাত্যহিক জীবনে। আমরা দেখি এই জলকে কিভাবে, ক্ষর জলকে কী করে মৃদু জল করতে পারা যায়, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, আমরা এই যে ক্ষর জল আর মৃদু জল নিয়ে আলোচনা করছিলাম। ক্ষর জল, যে এই ক্ষর জলকে আমাদেরকে মৃদু জলে পরিণত করতে হবে, এটা আমাদের পদ্ধতিগতভাবে আমরা এগোবো। এখন দেখো, এই ক্ষর জল দু রকম হতে পারে। কি না, একটা হলো অস্থায়ী ক্ষরতা, একটা হলো অস্থায়ী ক্ষরতা, আর একটা হলো স্থায়ী ক্ষরতা।
অস্থায়ী ক্ষরতাকে খুব সহজে কিন্তু এই ক্ষরতা দূর করতে পারা যায়। অস্থায়ী ক্ষরতা সম্পন্ন কোনো জলকে কিভাবে করা যায় না, যদি কোনো স্ফুটন অর্থাৎ জলকে যদি ফোটানো যায়, কত ডিগ্রিতে ফোটে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। কোনো বা অন্য কোনো সহজ প্রক্রিয়ায় একে দূর করতে পারা যায়, সেটা হলো অস্থায়ী ক্ষরতা। আর একটা ক্ষরতা আছে, সেটা হলো কি স্থায়ী ক্ষরতা। সেটা কিন্তু সহজে দূর করতে পারা যায় না, তার জন্য কোনো বিশেষ রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করতে হয়, রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করে দূর করতে হয় এইখানেতে। তাহলে দেখো, এই যে ক্ষরতার কথা বলছি, একটা কিন্তু খুব সহজে ক্ষরতা দূর করতে পারা যায়, সেটাকে বলা হবে অস্থায়ী ক্ষরতা। আর একটা করতে গেলে কিন্তু রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে, সহজে হবে না। তাহলে এইভাবে দুটো ভাগ কেন? কাকে আমরা অস্থায়ী ক্ষরতা বলবো, কাকে স্থায়ী ক্ষরতা বলবো? না, আমরা দেখো আলোচনা করেছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই তিনটে ধাতুর কেবলমাত্র বাইকার্বনেট লবণ যদি থাকে, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আয়রন বাইকার্বনেট, এর যদি থাকে, মানে ফেরাস বাইকার্বনেট যেটাকে বলে, এই যদি থাকে তখন তাকে বলবো অস্থায়ী ক্ষরতা। বাইকার্বনেট হতে হবে এখানেতে। কিন্তু স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কি হবে? এই তিনটে ধাতুই থাকছে, এই তিনটে ধাতুর যদি সেখানেতে ক্লোরাইড বা সালফেট লবণ থাকে, ক্লোরাইড বা সালফেট লবণ থাকে, সেটা কি না ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এইভাবে যদি তৈরি করি, একইভাবে আমরা আয়রনের ক্ষেত্রেও আমরা ধরে নেব এইভাবে যে এই লবণগুলোর এই তিনটে যেটা বলেছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই তিনটের যদি ক্লোরাইড আর সালফেট থাকে, ক্লোরাইড আর সালফেট লবণ থাকে, তখন সেটা হয়ে যাবে কি স্থায়ী ক্ষরতা। তাহলে আবার মন দিয়ে দেখো, ধাতু আমার তিনটেই থাকছে। কি তিনটে ধাতু? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এর যদি বাইকার্বনেট লবণ হয় সেটা হবে অস্থায়ী ক্ষরতা। আর যদি ক্লোরাইড আর সালফেট লবণ থাকে, ক্লোরাইড বা সালফেট লবণ থাকে, তখন সেটা হয়ে যাবে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতাকে খুব সহজে দূরীভূত করতে পারা যায়, কিন্তু স্থায়ী ক্ষরতাকে দূর করতে গেলে, মানে দূরীভূত করতে গেলে কি করতে হবে না, কোনো বিশেষ রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেই প্রক্রিয়ার সাহায্যে আমরা এই স্থায়ী ক্ষরতা দূর করতে পারবো। আমরা এখন দেখব স্ফুটনের সাহায্যে কিভাবে অস্থায়ী ক্ষরতা দূর করতে পারা যায়। আমরা তো জানি যে অস্থায়ী ক্ষরতা কেন হয় না, অস্থায়ী ক্ষরতা হওয়ার কারণ হলো যে তিনটে ধাতু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, তার বাইকার্বনেট, এই বাইকার্বনেট লবণগুলো যদি দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকলে সেই জল কি হয় কি না অস্থায়ী ক্ষরজল হয়। তাকে দ্রবীভূত, মানে তাকে দূরীভূত করতে হলে, অর্থাৎ অস্থায়ী ক্ষরজলকে যদি মৃদু জলে পরিণত করতে চাওয়া হয়, সেটা করতে গেলে আমাদের কী করতাম না, স্ফুটনের সাহায্য নিতে হবে। স্ফুটন মনেই বাইরে থেকে তাপ প্রয়োগ করা হচ্ছে, আর সেই বিক্রিয়া সেক্ষেত্রে কী হবে, যদি স্ফুটন ঘটানো যায়, দেখো না ক্যালসিয়াম, আমরা যদি ক্যালসিয়াম ধাতুটাকে আগে নিই, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট, একে গরম করা হচ্ছে। গরম করলে কি হচ্ছে না ক্যালসিয়াম কার্বনেট, জল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। একইভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, উত্তপ্ত করলে কি পাবো, ম্যাগনেসিয়াম কার্বনেট, জল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এই যে তৈরি হলো ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, বা এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি হলো,
এগুলো কি হবে না জলে অধক্ষিপ্ত, তলায় অধক্ষিপ্ত হবে, এরা লবণ হিসেবে অধক্ষিপ্ত হবে। তাহলে উপরে যেটা থাকবে ওর অধক্ষিপ্ত মানে তলায় পড়ে গেল, তাহলে উপরে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের মৃদু জল, সেটা কিন্তু আমরা পাবো মৃদু জল। আয়রনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। আয়রনের ক্ষেত্রে কি ঘটবে না এফি, আমরা যদি বিক্রিয়াটাকে এখানে লিখি তাহলে হবে দেখো এফি HCO3 এটা কি হবে, এটা যদি তাপ দিই, তাপ দিলে আমরা এখানে পাবো কি না CO3 প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু ওপর দিকে আমরা তীর দিলাম এখানেতে। এখন দেখো এই FeCO3 যেটা পাওয়া গেল, এই জল আছে, এর সঙ্গে কি করবে না এর সাথে অক্সিজেন, এখানে যে অক্সিজেন আছে অক্সিজেন বিক্রিয়া করবে। অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে না ফেরিক হাইড্রক্সাইডে পরিণত করবে। জলের সাথে বিক্রিয়া করে বায়ুর অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এই দুজন অর্থাৎ FeCO3 আর H2O এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে না ফেরিক হাইড্রক্সাইডে রূপান্তরিত হবে। আমরা তাহলে এই পদ্ধতিতে অর্থাৎ সরাসরি স্ফুটনের মাধ্যমে আমরা জলকে, অস্থায়ী ক্ষর জলকে আমরা মৃদু জলে পরিণত করতে পারি। আমরা অস্থায়ী ক্ষর জল কীভাবে মৃদু জলে পরিণত করতে পারা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা যাচ্ছি কোথায় না স্থায়ী ক্ষর জল, সেখানে তার ক্ষরতা কী করে দূর করতে পারা যায়, দূর করলে কী পাবো, কি আমরা মৃদু জল পাবো। এর জন্য আমাদের কি দরকার না এর জন্য দরকার আয়ন বিনিময়কারী রেজিন। এর জন্য দরকার আয়ন বিনিময়কারী রেজিন। আয়ন তো একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। আয়ন বিনিময়কারী, বিনিময় হবে, তাহলে আয়ন বিনিময়কারী রেজিন সেটা আবার কি জিনিস না সেটা হলো একটা না জৈব যৌগ, একটা বিশেষ ধরনের জৈব যৌগ। এই যৌগটার বৈশিষ্ট্য কি না এটা হলো কৃত্রিম উপায়ে তৈরি জটিল গঠনযুক্ত, গঠনটা খুব জটিল, উচ্চ আণবিক ভর বিশিষ্ট, উচ্চ আণবিক ভর আছে। তাহলে এই রেজিনের বৈশিষ্ট্য কি না এটা কৃত্রিম উপায়ে তৈরি করতে পারা যায়, জটিল গঠন আর উচ্চ আণবিক ভর বিশিষ্ট এই ধরনের যে যৌগ, সেই যৌগকে আমরা বলবো কি যে আয়ন বিনিময়কারী রেজিন। এটা আমরা ব্যবহার করব। দু রকম এই রেজিন আমরা ব্যবহার করি, একটা হলো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর একটা হলো অ্যানায়ন বিনিময়কারী রেজিন। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন। এই দুই প্রকার রেজিনের মধ্যে যদি জলকে আমরা মানে স্থায়ী ক্ষর জলকে যদি আমরা পাঠাতে পারি, স্থায়ী বা অস্থায়ী দুটো ক্ষেত্রেই হবে, অর্থাৎ ক্ষর জলকে যদি আমরা পাঠাতে পারি তাহলে সে জল সহজে কিন্তু ক্ষরতা মুক্ত হবে, হয়ে মৃদু জলে পরিণত হবে। আমরা দেখো এখানে একটা ছবি দেখানো হয়েছে, আমরা এই যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, দুটো পাত্র আছে, এটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আছে, এটা দিয়ে পাঠানো হলো। পরবর্তী ক্ষেত্রে আমরা কি পাঠাবো না অ্যানায়ন বিনিময়কারী রেজিন দিয়ে পাঠানো হচ্ছে, পাঠিয়ে যেটা পাচ্ছি সেটা আয়ন মুক্ত জল পাওয়া যাচ্ছে। আয়ন মুক্ত জল অর্থাৎ সেটা মৃদু জল, অর্থাৎ জলের ক্ষরতা দূর করা সম্ভব হলো। দেখো আমরা এই যে স্থায়ী ক্ষরতা দূর করার জন্য আমরা যে রেজিন ব্যবহার করছি, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন, সেটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন ওই বিষয়টা নিয়ে আলোকপাত করতে যাচ্ছি, একটু মন দিয়ে শুনবে ব্যাপারটা। এখানে কি হয় দেখো, আমাদের এই যে ছবিতে ফিরে এসো, দেখো এখানে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আছে। ছবিতে প্রথমে এখানে দেখাচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর পরেরটা আছে কি অ্যানায়ন বিনিময়কারী রেজিন।
আমরা প্রথমে যেটা আলোচনা করব ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, এই অংশটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ আমরা যদি এর 1 নম্বর লিখি, 1 নম্বর যে আমাদের যে পাত্র আছে সেই পাত্রেতে কি আছে কি না ক্যাটায়ন বিনিময়কারী রেজিন রাখা আছে। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কি না, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, এটা হলো সালফোনিক অ্যাসিড শ্রেণীভুক্ত জৈব যৌগ আর উচ্চ আণবিক ভর বিশিষ্ট, আর আণবিক ভরটা খুব বেশি, উচ্চ আণবিক ভর বিশিষ্ট কি না সালফোনিক অ্যাসিড শ্রেণীভুক্ত। এর সংকেত কি বলতো, এর হচ্ছে RSO3H। এর কাজ কি না, এর কাজ হলো এই যে আমরা ক্ষরজলটা এখানে ব্যবহার করছি, স্থায়ী হোক অস্থায়ী হোক, যে ক্ষরজল ব্যবহার করছি তাতে যে আয়নগুলো ছিল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের যেসব বা আয়রন যে আয়নগুলো ছিল, আয়নগুলোর সঙ্গে বিনিময় করবে। কার বিনিময় হবে না, এই আয়নগুলোর সঙ্গে এখানে যে H আছে, H+ আয়নের, দেখো এখানে H আছে, H+ আয়নের বিনিময় হবে, রেজিনের H+ আয়নের বিনিময় হবে। কীভাবে হবে দেখো এখানেতে RSO3H, এই যে RSO3H এটা লিখেছি, একটা বিক্রিয়া লক্ষ্য করো, বাকিগুলো একদম একই ধরনের হবে বিক্রিয়া। দেখো RSO3H, এখানে RSO3H এটা হচ্ছে কি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, তার সঙ্গে MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট, যার জন্য ক্ষরতার সৃষ্টি হয়েছে। এটা যখন বিক্রিয়া করছে দেখো Mgটা H এখানে চলে আসছে, এইখানে চলে আসছে, আর Hটা এই দিকে চলে যাচ্ছে, গেলে কি হচ্ছে দেখো তো না RSO3 দেখো এখানে Mg এসে গেছে, আর কি হয়েছে না Hটা যদি এখানে Mgর কাছে চলে আসে তাহলে কি হবে কি H2SO4 তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, আমরা কোনো ম্যাগনেসিয়াম সালফেট, এইটার মধ্যে কোনো আর ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু নয়। এই ম্যাগনেসিয়াম সালফেট থাকার জন্যই কিন্তু ক্ষরতা সৃষ্টি হয়েছিল। তাহলে রেজিনের সঙ্গে বিক্রিয়া করে কি আর ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া যাচ্ছে না। একইভাবে আমরা যদি ক্যালসিয়ামে যেহেতু তুলনা করি, সেখানেও কিন্তু আমরা কোনো ক্যালসিয়াম সালফেট পাচ্ছি না। একইভাবে দেখো ক্যালসিয়ামটা H-এর জায়গায় এসেছে, H-টা এই জায়গায় এখানে এসেছে, এসে কি তৈরি করছে 2H তৈরি করছে, আর এখানেতে CA-টা এখানে এসে হাজির হচ্ছে, অর্থাৎ RSO3CA তৈরি করছে। তাহলে এইভাবে যেটা পাওয়া গেল, এটা কি পাওয়া গেল না এখানে কোনো সালফেট বা ক্লোরাইড, কোনো লবণ পাওয়া যাচ্ছে না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এতে কোনো লবণ পাওয়া যাচ্ছে না। যেহেতু লবণ পাওয়া যাচ্ছে না, তাহলে এরা কি হলো না এটা হলো মৃদু জলে পরিণত হলো। এই যে মৃদু জল আমরা ব্যবহার করছি, এখানেতে ব্যবহার করার পর রেজিনের কিন্তু কর্মক্ষমতা কমে যায়। যে রেজিনটা ব্যবহার করছি আমরা, এখানে রেজিন ব্যবহার করেছি, রেজিনের কিন্তু কর্মক্ষমতা কমে যায়। কর্মক্ষমতাকে আবার তাকে পুনরুজ্জীবিত করা যায়, আবার তাকে অ্যাক্টিভ করা যায়। কিভাবে করা যায় না, তার সঙ্গে কিছুটা যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়ে থাকে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হবে না H আবার এই ক্যালসিয়ামের কাছে ফিরে আসবে, ক্যালসিয়াম আবার এখানে ফিরে যাবে, তাহলে তো এখানে আবার তৈরি হবে দেখো RSO3H, অর্থাৎ এটা পাওয়া গেল। এটা কি বলো তো, এটা দেখো এর সাথে সমান, অর্থাৎ আমরা যে এটা রেজিনটা পেয়েছিলাম সেই রেজিনটাকে এখানে দেখানো হয়েছে RSO3H, আবার এখানে RSO3H আমরা পেয়েছি। অর্থাৎ যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কিছুটা মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি রেজিনকে আবার পুনরুজ্জীবিত করা যাবে, আবার অ্যাক্টিভ করা যাবে। যদি ওদের যদি কর্মক্ষমতা হ্রাস পেয়ে যায়, আবার কর্মক্ষমতা আবার বৃদ্ধি করা যাবে। তাহলে এটা আমরা প্রথমে যেটা আলোচনা করলাম ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এরপরে আমরা আলোচনা করব কি এই যে এখানে হলো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন,
এরপরে আলোচনা করব অ্যানায়ন বিনিময়কারী রেজিন, অর্থাৎ এই জলটা যখন এই দিকে যাবে এই নলের সাহায্যে দ্বিতীয় আমাদের পাত্রে যে হাজির হবে, তখন আমরা কি হবে কি অ্যানায়ন বিনিময়কারী রেজিন ব্যবহার করে এই জলকে পরিশ্রুত করতে পারবো, আমরা আয়নমুক্ত জল পেতে পারবো। আমরা দেখি সেখানে কি ঘটনা ঘটছে। আমরা ক্ষর জলকে মৃদু জলে পরিণত করছি, অর্থাৎ জলে ক্ষরতা কিভাবে দূরীভূত করতে পারা যায় সেটা নিয়ে আলোচনা করছি। আমরা দেখো এই যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আমরা ব্যবহার করেছি আগেতে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এখানে ব্যবহার করে ধাতব ক্যাটায়নগুলোকে আমরা কিভাবে মুক্ত করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। এবার দেখো আমরা অ্যানায়নগুলোকে কিভাবে মুক্ত করতে পারা যায় সেটা নিয়ে আলোচনা করব। সেটা করতে গেলে কি হবে কি না, এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের পর এর ভেতর দিয়ে ক্ষর জলকে পাঠানোর পর জলকে আমরা কোথায় পাঠানো হবে কি মানে অ্যানায়ন বিনিময়কারী রেজিন এইখানে পাঠানো হবে, এই জায়গাতে পাঠানো হবে, এইখানে পাঠানো হবে এই জায়গাতে, অর্থাৎ 2 নম্বর যে পাত্র আছে সেখানে পাঠানো হবে। সেখানে কে আছে? অ্যানায়ন বিনিময়কারী রেজিন। এটা কি না, এটা হলো এই প্রকার রেজিনকে কিভাবে সংকেত দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, RNH3 হোল প্লাস OH মাইনাস এই সংকেতের সাহায্যে প্রকাশ করা হবে। একে আমরা কি করি না, এর সাহায্যে ধাতব আয়নমুক্ত জলকে অ্যানায়ন বিনিময়কারী রেজিন স্তরের মধ্য দিয়ে যদি আমরা পাঠাই, এর ভেতর দিয়ে যদি আমরা পাঠাই, তাহলে রেজিনের OH মাইনাস, এই রেজিনে কে আছে দেখো OH মাইনাস, আগে ছিল হাইড্রোজেন, এখানে আছে OH মাইনাস, এই আয়নের সঙ্গে জলের উপস্থিত, জলেতে যে আমাদের এই অ্যানায়নগুলো রয়েছে, কে রয়েছে না ক্লোরিন আছে, SO4 2 মাইনাস রয়েছে, সালফেট আয়ন, ক্লোরিন আয়ন, এই যে আয়নগুলো রয়েছে এরা দূরীভূত হবে। কেমনভাবে বিক্রিয়াটা ঘটছে দেখো না, RNH3 প্লাস হোল প্লাস OH মাইনাস, এটা গেল, এটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। এর সঙ্গে কে বিক্রিয়া করছে না HCl বিক্রিয়া করছে। HCl বিক্রিয়া করলে কি তৈরি হবে দেখো এখানেতে না, এখানে এইচটা OH মাইনাসের সঙ্গে যুক্ত হচ্ছে হয়ে জল তৈরি করছে, আর এই ক্লোরিন মানে এখানে যে ক্লোরিন ছিল ক্লোরিনটা এখানে যুক্ত হচ্ছে হয়ে আমরা এটা পাচ্ছি, এইভাবে একটা নতুন যৌগ পাচ্ছি। যেখানে যেটা পাচ্ছি সেখানে কিন্তু আমাদের আর কোনো আয়ন পাওয়া যাচ্ছে না। কি আয়ন পাওয়া যাচ্ছে না? এখানেতে H প্লাস আর OH মাইনাস আয়ন ছাড়া আর অন্য কোনো আয়ন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে দুটো অ্যানায়ন আর ক্যাটায়ন, প্রথমে ক্যাটায়নের ভিতর দিয়ে পাঠিয়েছি, পরে অ্যানায়নের ভিতর দিয়ে পাঠিয়েছি। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন, এই দুটো রেজিনের ভিতর দিয়ে পাঠানোর ফলে যত ক্যাটায়ন বা অ্যানায়ন যে আয়নগুলো আমার ক্ষরতার জন্য দায়ী ছিল, সেই আয়নগুলো কিন্তু আমরা আর পাচ্ছি না। যদি না পাই তাহলে যে জলটা পাওয়া গেল সেই জল কিন্তু ক্ষরতা মুক্ত হলো। ক্ষরতা মুক্ত হলে সেই জলকে আমরা কি বলবো কি না, সেই জলকে আয়নমুক্ত জল বলবো। কিন্তু দেখো আমরা এই যে ব্যবহার করছি এই অ্যানায়ন বিনিময়কারী রেজিন, আমরা যেটা ব্যবহার করছি, এটা ব্যবহার করতে করতে এই রেজিনের তো কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। তা কর্মক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাকে আবার সক্রিয় করতে হবে, আরও অ্যাক্টিভ করতে হবে। তাই জন্যে কী করা হয়ে থাকে না, ওর মধ্যে লঘু NaOH দ্রবণের ভেতর দিয়ে পাঠানো হয়। লঘু NaOH দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে কি হবে দেখো, এর সঙ্গে এই NaOH সঙ্গে বিক্রিয়া করে আবার এই পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? এইটা পাওয়া গেল। এটা কি না, এরা হলো অ্যানায়ন বিনিময়কারী রেজিন। আবার অ্যানায়ন বিনিময়কারী রেজিন সে পুনরুজ্জীবিত হলো, আরও অ্যাক্টিভ হয়ে গেল। এইভাবে আমরা দুটো পাত্রের ভেতর দিয়ে যদি দুরকম ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন রেখে তার ভিতর দিয়ে যদি জলকে পাঠায়, তাহলে মানে ক্ষরতা সম্পন্ন জলকে যদি পাঠায়, তাহলে জল কিন্তু ক্ষরতা মুক্ত হয়।
সেই ক্ষরতা কিন্তু স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, দুটো ক্ষরতাই এখানে দূরীভূত করতে পারা যায়। আর আমরা সেখানে কি ক্ষরতামুক্ত জল বা আয়নমুক্ত জল আমরা পেতে পারি। ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।